This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, সুপ্রভাত, আদাব জানাচ্ছি। এমন একটা বিষয় নিয়ে আসছি যেটা আপনি আপনার বাড়ির যে টিভি চ্যানেল রয়েছে বা খবরের কাগজ যেগুলো রয়েছে বেশিরভাগই সেগুলোতে আপনি খুঁজে পাবেন না। তার কারণটা হচ্ছে ওই আবারও বলতে হয় যে আজকের দিনে মোদি জমানাতে বা মোদি যুগে যেটাকে একেবারেই বলা হয় গদি মিডিয়া, সেই গদি মিডিয়ার কল্যাণে অনেক তথ্য চেপে যাওয়া হয়, অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় না। স্রেফ সম্মান বাঁচাতেই কি মিডিয়া মহল বা চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় তাদের এত দুরবস্থা? সত্যিটা বলতে ক্ষতি কোথায়? দেখুন, একদম গোড়াতেই আমি একেবারে করজোড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নমস্কার জানাই এবং একটি কথা বলি, যেটা আপনার কথাও বটে, আমার কথাও বটে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদে যিনি আসুন, রাষ্ট্রপতির পদে যিনি আসুন বা মুখ্যমন্ত্রীর পদে যিনি আসুন, তাকে সম্মান করাটা আমাদের নৈতিক কর্তব্য। এবারে ধরুন, জওহরলাল নেহেরু থেকে নরেন্দ্র মোদী অব্দি অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন। তার মধ্যে যখন রাজনীতি পুরোদস্তুর করেছি তখন বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী হয়েছেন এবং ইন্দিরা গান্ধীর অত্যন্ত কাছের লোক রাজীব গান্ধীর সঙ্গে বিট্রে করেছিল এবং সেই সময় আমরা তুলোধনা করেছি। কিন্তু প্রধানমন্ত্রী যখন বিদেশ গেছেন বা বিদেশিরা যখন আমাদের দেশে এসছেন, তখন যিনি প্রধানমন্ত্রী থাকুন তাকে কিন্তু সম্মান জানাবার জায়গাটা আমাদের শিক্ষাগত ভাবে আমরা গ্রহণ করেছি এ কারণে যে এই শিক্ষাটা কিন্তু আমরা আমাদের সংস্কৃতি থেকে পেয়েছি, বাংলা সংস্কৃতি থেকে, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই শিক্ষাটা কিন্তু আমরা পেয়েছি যে যিনি প্রধানমন্ত্রী বিদেশে তাকে আমরা খাটো করতে যেন না পারি। কিন্তু সর্বদা কি হয়? দেখুন, আমাদের প্রচুর প্রধানমন্ত্রী হয়েছে, ডক্টর মনমোহন সিং অব্দি প্রত্যেকেই অত্যন্ত ভদ্র, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ভদ্র এবং সহনশীল চরিত্রের মানুষ ছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী 2014-তে আসার আগে থেকেই তার ভাষা, তার দলবল, অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষের কালচার এত খারাপ, এত জঘন্য, এত মানুষকে পাত্তা না দেওয়া, এত নিজেকে শেঠ মনে করা, তা কিন্তু আমরা ক্ষণে ক্ষণে দেখেছি, প্রতি মুহূর্তে দেখেছি। এবং সেটা দেখে আমাদের মনে হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী হিসাবে যতটা আমার কাছে গ্রহণযোগ্য, তার থেকে অনেক বেশি তাকে আমরা ত্যাগ করতে পারি রাজনীতিবিদ হিসাবে। কারণ প্রথম কথা হচ্ছে, নরেন্দ্র মোদী যে দলটি করে, আমার ছাত্র জীবন থেকে আজকে এই বয়স অব্দি আমি সেই দলটির সমর্থক মোটেই না। এমন যদি ফাঁসি কাটে ঝোলানোর আগে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি এই হিন্দুত্ববাদ বা তথাকথিত এই ধরনের ব্যাপারগুলোকে পছন্দ করেন, আমি বললাম না। এবং আমি আজকেও মনে করি যে 6ই ডিসেম্বর যে কাণ্ডটি বাবরি মসজিদ নিয়ে হয়েছিল, সেটা আমাদের দেশের সবচাইতে বড় লজ্জা। এমনকি গোধরা টোধরা ইত্যাদি নানান ঘটনা ঘটেছে, তার থেকেও বড় লজ্জা বলেই আমি মনে করি। কাজেই সেইগুলোকে আমরা ভুলতে পারি না, কারণ গণতান্ত্রিক দেশে যে ঘটনাগুলো ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু শ্রদ্ধা করেছি অটল বিহারী বাজপেয়ীকে, যদিও তার চিন্তা চেতনার সঙ্গে আমাদের মিলমিশ ছিল না। আমরা শ্রদ্ধা জানিয়েছি লালকৃষ্ণ আদবানীকে, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং মানুষের সঙ্গে ব্যবহার। আসলে কি জানেন তো,
ঠিক যে সময় অনুষ্ঠানটি করছি সেই সময়টা আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ। এবং এই দলটি বা এই ইউনিটটির সৃষ্টি হয়েছিল কেন, তার ইতিহাস খানিকটা পড়ছিলাম যে তাদের একটা ইচ্ছা শক্তি ছিল যে তারা কোনোভাবে হিন্দুত্বটাকে কায়েম করবে, যেটা একসময় হিন্দু রাজারা ছিল। এবং সেই জায়গাতে কায়েম করার চেষ্টা এই কারণে যে দীর্ঘদিন ইসলাম বা মুসলিমরা এদেশে শাসন করেছে, কিন্তু তারা এ কথাটা একবারও বলছে না যে হিন্দু রাজারা যখন ছিল তারা চরম অত্যাচার করতো হিন্দুদের উপর, নিম্ন বর্গের মানুষদের উপর বা দলিতদের উপর। বাধ্য হয়ে সেই দলিতরাই আজকে আমাদের দেশের মুসলিম, মানে মরাললেস ম্যাক্সিমাম মুসলিমস। তো কাজেই তো এগুলো তো তারা পরোয়া করে না। ফলে হিন্দুত্ববাদ রাখতে গেলে ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে, এবং সাহেব সুবোধের সঙ্গে চিরকাল তারা হাত মিলিয়ে চলেছে। সাভারকার থেকে শুরু করে বিভিন্ন মানুষ হয়তো প্রাথমিকভাবে এসেছিলেন এবং তারা হয়তো দেশের জন্য লড়াই করবার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি ওই হিন্দুত্ববাদে গিয়ে তারা মুখ থুবড়ে পড়েছেন এবং সেই জায়গাটা হয়েছে। নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় এলেন সেদিন থেকে এই ধরনের সৌজন্যবোধ, ভদ্রতা, যেটা বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হিসেবে বসে আছেন তাকে তুলোধনা করছে লালু প্রসাদ যাদব, কিন্তু বাজপেয়ীজি মুচকি মুচকি হাসছেন, সেগুলো আপনি গুগল সার্চ করলেই কিন্তু জানতে পারবেন। এবং ছেড়ে দিন সবকিছু, এই তো দুদিন আগে বাজেট অধিবেশন যখন শুরু হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ডেকে বললেন যে আয় যা, রাজ্যপাল আসছেন। তো এগুলো হচ্ছে সৌজন্যবোধ, সেই সৌজন্যের ধার ধারেন না। এবং ধার ধারেন না বলেই তিনি তাকে, যার হাতে তিনি সৃষ্ট, যাকে যিনি তাকে মানে তৈরি করেছেন, তার স্রষ্টা, তার রাজনৈতিক পিতা লালকৃষ্ণ আদবানি, আপনারা জানেন যে গোধরা কাণ্ডের পর অটল বিহারী বাজপেয়ী একেবারে ডিটারমাইন্ড ছিল যে নরেন্দ্র মোদীকে এবার সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়া মানে বেমালুম সরিয়ে দেওয়া, হাঁটাও একে। কিন্তু তখন লালকৃষ্ণ আদবানি গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে বারবার করে বোঝেন যে আহ মোদীর মতন লোককে দরকার, ইত্যাদি ইত্যাদি। তো এই লালকৃষ্ণ আদবানি একসময় হিন্দুত্বের মুখ ছিল এবং অনেকটা অসাম্প্রদায়িক মুখ ছিল অটল বিহারী বাজপেয়ী। তারপরে লালকৃষ্ণ আদবানি হয়ে গেলেন আহ ধর্মনিরপেক্ষ মুখ, এবং নরেন্দ্র মোদী হলেন একেবারেই গোড়া হিন্দুত্বের মুখ, প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন। এবং তিনি তার গুরু, রাজনৈতিক গুরু বা রাজনৈতিক পিতাকে পাত্তা দিলেন না। তার একটা ছবি যাচ্ছে, যদি এক ঝলক দেখে নেন, দেখুন তিনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, সকলকে নমস্কার জানাচ্ছেন, আদবানির পাশ দিয়ে বেরিয়ে গেলেন, পাত্তাও দিলেন না তাকে। এটাকে কি বলবেন? তারই তো দলের তিনি। এ রাজ্যে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি বলে আওয়াজ দিচ্ছেন, ভাবতে পারেন? এবং তাতে করে তার পরাজয় হলো, 2021-এ মুখ থুবড়ে পড়লেন। কারণ সেই কালচারটি, তার সেই রণনীতির কালচার বা সংস্কৃতি এ রাজ্যের মানুষ ভালোভাবে নেয়নি, হিন্দুরাই নেয়নি। যে আবার কি অসভ্যতা, দিদি ও দিদি কেউ তাকে বুঝিয়েছেন। তো ফলে এই যে সংস্কৃতি, যে আদবানি তাকে নমস্কার জানাচ্ছেন, বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে তিনি পাত্তা না দিয়ে এই যে বেরিয়ে গেলেন। দেখুন, আমি না আপনাদেরকে বলি, পরজন্মে বিশ্বাসী নই। যা হবে এ জন্মে হবে। এ জন্মের পাপ আপনাকে এ জন্মে ফেরত পেতে হবে, সে যত বড় হরিদাস পাল হন। একটা লোক সারা জীবন পাপ করে শেষ পর্যন্ত সুখে স্বচ্ছন্দে মারা গেছে এমন ঘটনা পাবেন না, তাকে রিটার্ন পেতেই হবে। দেখুন, উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং কি বলা যায়, হিটলারের সঙ্গে চোখে চোখ লাগিয়ে তিনি কিন্তু লড়াই করেছিলেন। এবং লড়াই করার পর একটা বিরাট, কি বলা যায়, যে যারা এই ব্রিটেনের যারা কলোনি ছিল, মানে ভারত থেকে শুরু করে বিভিন্ন যে দেশগুলো ছিল, একেবারে চার্চিল তাদের চোখের মনি হয়ে গেলেন, যে কি হিরো, কি সাংঘাতিক। সেই চার্চিল যখন ভোটে দাঁড়ালেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মুখ থুবড়ে পড়লেন, হেরে গেলেন। কারণ তার দেশের নাগরিকরা তাকে কোনোভাবে ক্ষমা করেননি। কারণ চার্চিল উদ্ধত ছিলেন, চার্চিল কাউকে পাত্তা দিতেন না, এবং চার্চিল মনে করতেন যে তিনি বিরাট বীর। এবং ব্রিটেন এমন একটা দেশ যে তারা হয়তো অন্য দেশকে দখল করেছে ঠিকই, কিন্তু তাদের মানুষরা কিন্তু সাচ্চা মানুষ। এবং ব্রিটিশরা, মানে আমি রাজনীতির কথা বলছি, ব্রিটিশরা আজ অব্দি ব্রিটিশ আভিজাত্য এবং সংস্কৃতি মেনে চলে, যার জন্য চার্চিলকে হেরে যেতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের পরেও।
শুধু চার্চিল নয়, আপনার খবর নিয়ে দেখবেন রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এবং রুজভেল্টও যখন ভোটে দাঁড়ান ওই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তিনিও উদ্ধত অত্যন্ত মানুষ ছিলেন। সেই রুজভেল্টকেও হেরে যেতে হয়েছিল, ইতিহাসটা খুলে দেখবেন। ফলে ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি অন্যায় করলে এই জীবনের পাপ, এই জীবনের অন্যায় এই জীবনে ফেরত পেতে হবে। সেটাই কি পাচ্ছেন নরেন্দ্র মোদী? আজকে মস্ত বড় প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন, ছোট্ট ছোট্ট করে কিছু উদাহরণ দিই। নরেন্দ্র মোদী 2014-তে বিরাট ভোট নিয়ে আসলেন, নিজেরাই প্রায় 300-র কাছাকাছি চলে গেলেন, এবং তারপরে তার খেয়াল খুশি মতন তিনি তার রাজ চালাতে আরম্ভ করলেন। একটার পর একটা রাজ্য দখল করলেন, যেগুলো দখল করতে পারলেন না সেখানে পয়সা দিয়ে কিনে নিতে শুরু করলো বিজেপি তার নেতৃত্বে। যদিও যতদূর শুনেছি আরএসএস এই কেনা বেচার ব্যাপারটিতে একদম পছন্দ করতেন না, কিন্তু নরেন্দ্র মোদী তাদের কথা প্রাথমিকভাবে শুনলো, পরের দিকে পাত্তা দেননি। এবং তারও পরবর্তী অধ্যায়ে তিনি তার মন্ত্রিসভার লোকেদেরকে ডানা ছাড়তে শুরু করলেন, এবং ছাড়তে ছাড়তে এমন অবস্থা হলো যে তিনি রাজনাথ সিং এর উপরও রাজনাথ সিংকেও পর্যন্ত সাইডলাইন করবার চেষ্টা করলেন। নীতিন গডকরি অত্যন্ত শিক্ষিত মানুষ, নীতিন গডকরি প্রধানমন্ত্রী হওয়ার মতন সব রকম যোগ্যতা রয়েছে, এবং নাগপুর লবি মনেও করতো তাই যে নরেন্দ্র মোদীকে সরিয়ে একটা সময়। কিন্তু নীতিন গডকরিকে এত অপমান করলেন নরেন্দ্র মোদী যে নীতিন গডকরি সোজা গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতকে গিয়ে বললেন যে আমাকে এরকম ইনসাল্ট করছে মোদী। তো মোহন ভাগবত বললেন যে ঠিক আছে, আমি দেখছি। 2014 নির্বাচনের পর 2019-এর নির্বাচনের ঠিক আগে পরে একটা লাঞ্চ টেবিলে হাজির হন নীতিন গডকরি, মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ। যত শুনেছি কোট আনকোট, যে এগুলো তো সব সোর্সে শোনা। সেখানে এমন ভাবে মোহন ভাগবতকে অসম্মান করেন নরেন্দ্র মোদী যে তিনি লাঞ্চ না খেয়ে উঠে চলে যান। তারপরে থেকে তো তার পরের 5 বছর শুধু সিবিআই ইডি করে রাজ করেছেন নরেন্দ্র মোদী। এবং তার ব্যবহার, তার ভাষা, তার জায়গা, মানে সত্যি কথা বলতে কি, আমাদের বাঙালি কালচার বা বাঙালি সংস্কৃতি, বাকি ভারতবর্ষের অন্যান্য দেশে দেখুন, যেখানে যেখানে সংস্কৃতি রয়েছে, যেখানে যেখানে সভ্যতা রয়েছে, যেখানে যেখানে ইন্টেলেকচুয়াল ক্লাস রয়েছে বাংলার মতন, সেসব জায়গায় নরেন্দ্র মোদী কিন্তু খাপ খুলতে পারেননি। যেমন কেরাল, সবচেয়ে শিক্ষিত স্টেট, নরেন্দ্র মোদী সেখানে কিন্তু মানে টোকা পর্যন্ত দিতে পারেননি। তামিলনাড়ু, শিক্ষিত জায়গা, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী টোকা দিতে পারেননি। হাতে থাকা তেলেঙ্গানা এবং অন্ধ্র, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। এবার তো কংগ্রেস দখল করে বসে আছে তেলেঙ্গানা। পাশে দেখুন রয়েছে কর্ণাটক, সেখানে পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদীর দল এবার হেরে গেল। ফলে জিতছে হয়তো এমন সমস্ত জায়গাতে যেখানে মানুষের শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি অনেক কম। মহারাষ্ট্র ব্যতিক্রম, ডেফিনেটলি শিক্ষিত জায়গা। এবং গুজরাটেও যদি এই আপের সঙ্গে ভোট ভাগাভাগি বা ইত্যাদি ইত্যাদি না হতো, তাহলে আগের বারের যে গুজরাটের ভোটটা হয়েছিল তাদের পরাজয় নিশ্চিন্ত ছিল, কারণ মানুষ এভাবে নিতে পারছে না খোদ নরেন্দ্র মোদীর কেন্দ্রে। সে যাই হোক, এবারে ঘটনাটি যেটা ঘটেছে আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, যে আজ থেকে কয়েক মাস আগে মোদিজি যখন আমাদের প্রধানমন্ত্রী হিসাবে, এই ডেমোক্রেট পার্টির প্রধান, তিনি তখন আমেরিকার প্রেসিডেন্ট, সেই তার কাছে তার সঙ্গে রিলেশন খারাপ হয়ে গেল, যে কোনোভাবে পাত্তা পেতেন না। এবং পাত্তা না পাওয়ার ফলে ধীরে 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 ডেমোক্রেটের সঙ্গে যেমন সম্পর্ক খারাপ হতে আরম্ভ করলো, তেমন তেমন আমেরিকার সঙ্গেও আমাদের ব্যবসাপত্র খুব খারাপ পর্যায়ে চলে গেল। মাঝখানে কোভিড এলো, এবং কোভিড এসে প্রায় 1.5-2 বছর একেবারে ধসিয়ে দিয়ে গেল কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য বিদেশের সঙ্গে, অর্থনীতির মুখ থুবড়ে পড়লো। এবার জো বাইডেনের সঙ্গে সুসম্পর্ক করার জন্য নরেন্দ্র মোদী মরিয়া হয়ে গেল, এবং মরিয়া হয়ে গিয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা, এই রে সেই রে করে শেষ পর্যন্ত এই গত বছর হঠাৎ করে বাইডেনের মনে হলো ঠিক আছে, লেট আস হ্যাভ এ টক উইথ এক সেকেন্ড, লেট আস হ্যাভ এ টক উইথ জো বাইডেন। তো জো বাইডেনের সঙ্গে কথা বলতে গেলেন, এদিকে ইলেকশন এসে গেছে, বাইডেন ভোটে দাঁড়াচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প, যার হয়ে তিনি প্রচার করেছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প একেবারে সোজাসুজি মোদীকে বললেন যে তুমি যদি আমার দেশে আসো তাহলে আমার হয়ে একটু প্রচার করে দিও। মোদী পাত্তা দিলেন না। একটু ছবি দেখি আপনাদেরকে শুরু করছি আবার কথাটা, কারণ আমার কথাই যে শেষ কথা এমন তো নয়। একেবারে খোদ আনন্দবাজার ডিজিটাল থেকে আপনাদের একটি খবর শোনাচ্ছি।
মোদির সফরের আগেই ইস্পাত অ্যালুমিনিয়ামের শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, কি প্রভাব পড়বে ভারতে? যেটা বলছিলাম আমি, এটা এই নিউজটা আপনাদের পরে শোনাচ্ছি। দেখুন, যেটা বলছিলাম তারপরে এই খবরটা এলাম যে এটা খুঁজে বেড়াচ্ছিলাম, সেটা হচ্ছে যে প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে দহরম মহরম করলেন এবং ট্রাম্প তাকে যখন ডাকলেন যে আমার হয়ে প্রচার করে দাও, মোদি গেলেন না, কারণ মোদি ধরেই নিয়েছিলেন যে ট্রাম্প জিতবে না। এর যেন বদলা হিসাবে ট্রাম্প যখন ক্ষমতায় এলেন তখন মোদিকে নেমন্তন্নই করলেন না তার শপথ অনুষ্ঠানে। আর আমাদের গদি মিডিয়া বলতে আরম্ভ করলো, না না মোদি যাচ্ছেন না, সেখানে যাচ্ছেন বিদেশ মন্ত্রী। চিন্তা করুন, বাংলাদেশের প্রতিনিধি আছে, পাকিস্তানের প্রতিনিধি আছে, চীনের প্রতিনিধি আছে, আর আমাদের এখান থেকে নরেন্দ্র মোদী, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি গেলেন না, মানে নেমন্তন্ন পাননি। এবং আমাদের যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, তিনি গেলেন এবং প্রত্যেকটা পেপার এবং মিডিয়া দেখাতে শুরু করলো যে বিদেশ মন্ত্রী ফ্রন্ট চেয়ারে বসে রয়েছেন। আরে ফ্রন্ট চেয়ারে তো 50 জন বসে রয়েছে, সেটা আলাদা করে বলার কি আছে? সত্যিটা বলুন। অসম্মানিত হলেন এবং অসম্মানিত হওয়ার পর দিনের পর দিন কোনো পাত্তা নেই ডোনাল্ড ট্রাম্পের মোদির কাছে, এবং ট্রাম্প কোনোভাবে তোয়াক্কা করছেন না। সেখানে বাংলাদেশ নিয়ে তার বক্তব্য, সেখানে তার কি বলে মিডল ইস্ট নিয়ে তার বক্তব্য। তিনি সরাসরি বললেন আমরা যে ব্যবসা করব সেই ব্যবসা ভারতের উপর আমরা কিন্তু শুল্ক চাপাবো, অর্থাৎ গোড়াতেই থ্রেট। এবং ভারতও যদি আমাদের কাছে ব্যবসা করতে আসে শুল্ক তো চাপাবো, আমরা আবার ভারতে গিয়ে যে ব্যবসা করব সেখানে বেশি শুল্ক চাপালে কিন্তু চলবে না। দর্শক বন্ধু, মনে রাখতে হবে যে ভারত এমন একটি উপমহাদেশ বা এত বড় একটা দেশ, যে যেই দেশে ব্যবসা কিন্তু চলবেই চলবে, এবং এই দেশকে কেউ অগ্রাহ্য করতে পারে না। চীনের পরে ব্যবসা বাণিজ্যের জন্য একটা মস্ত বড় দেশ হচ্ছে ভারত, সেখানে সকলেই ব্যবসা করতে চায়। তো কি হলো, ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম বললেন যে আমাদের দেশ থেকে দেশের যারা বাইরের লোক রয়েছে, মানে নন আমেরিকান, তাদেরকে বার করে দেওয়া হবে। এক, দ্বিতীয় কথা তিনি কি বললেন, যে এই দেশে যদি কেউ জন্মায়, সেটা যদি ভারতীয় সন্তানও হয়, তাহলে সে সিটিজেনশিপ পাবে না। যদিও গতকাল না গত পরশুদিন আমেরিকার বিভিন্ন কোর্ট থেকে বলা হয়েছে যে এটা মানা হবে না, এটা বিশ্বের নিয়ম হচ্ছে গিয়ে যে দেশে জন্মাবে যে শিশু, সে সেই দেশের ন্যাশনালিটি পাবে, পেতে বাধ্য। যাই হোক, সেটা অন্য ব্যাপার। এরপরে ঘটনা কি হলো, যে তিনি সরাসরি বললেন, বললেন শুধু না, যে তিনি একেবারে পরিষ্কার করে দিলেন যে ভারতের মানে আমেরিকাতে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি এক্সপোর্ট করে তার উপর ট্যাক্সের জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না। হঠাৎ করে মোদি বললেন এবং সঙ্গে সঙ্গে সমস্ত মিডিয়া দেখাতে শুরু করলো, এই তো মোদির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আচ্ছা আপনারা বলুন তো, ডোনাল্ড ট্রাম্প কি মোদিকে ফোন করেছিলেন, না মোদি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন? ডোনাল্ড ট্রাম্প কে যে কনগ্রাচুলেশন নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যেদিনকে তিনি শপথ নেন, তার উত্তর দিতে ডোনাল্ড ট্রাম্পের একটাও সময় হলো না যে তিনি তার টুইটকে বা ওই এক্স হ্যান্ডেলে তার উত্তরটা দেন। পাত্তাই দিলেন না ডোনাল্ড ট্রাম্প। তারপরে ঘটনাটি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, জনপ্রিয়তার জায়গায় নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্টের কাছে একেবারে ডাউন, তারপরে হঠাৎ করে অভিভাষণ বলছে যে যারা সেখানকার ন্যাশনাল না, জোর করে আমেরিকাতে ঢুকে বসে রয়েছে, এরকম তো ভারতবর্ষেও রয়েছে, সব জায়গাতেই রয়েছে, আমেরিকাতে চিরকালই ছিল, তাদেরকে হাত করা পরিয়ে দেশে ফেরত পাঠানো হলো যে আমরা রাখতে পারবো না। কি অপমান চিন্তা করুন। সেটা শুধু আমাদের দেশকে অপমান না, আমাদের প্রধানমন্ত্রীকে পর্যন্ত অপমান। আমি এটার তীব্র বিরোধিতা করছি, কিন্তু এটাও তো বাস্তব। বিরোধিতার সঙ্গে সঙ্গে এটাও তো বলতে হবে যে নরেন্দ্র মোদী সেই জায়গায় এখন আর নেই। তারপরে তো যা হোক কোন রকমের একটা কম্প্রোমাইজ এটসেট্রা এটসেট্রা। যেটা বলছিলাম, আনন্দবাজার পোর্টালে কি লিখেছে, আনন্দবাজার পোর্টাল লিখেছে, এক সেকেন্ড, মোদির সফরের আগেই ইস্পাত অ্যালুমিনিয়ামে কেন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, কি প্রভাব পড়বে ভারতে? খবরটা শুনুন, আমার খবর নয়, আমাকে ভুল বুঝবেন না। আনন্দবাজার লিখছে 12 এবং 13 ফেব্রুয়ারি দুদিনের সফরে আমেরিকায় যাচ্ছেন মোদি। মানে বুঝতেই পারছেন যে অন ডেট আমি কথাগুলো বলছি, মানে আজ 13 তারিখ সকালবেলা, মানে তিনি আমেরিকা এখন রাত্রি, সুতরাং আমি ধরে নিচ্ছি যে সকালে এটা আরো ক্লিয়ার হবে। তার আগে ইস্পাত অ্যালুমিনিয়াম ট্রাম্পের শুল্ক বসানোর ঘোষণা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কূটনীতিকের অনেকেই। আমি পড়ে যাচ্ছি,
আনন্দবাজারের কথা, আমার কথা না। অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্য যেটা আমাদের প্রোডাক্ট, এবং আপনি জানবেন যে ইস্পাত জাতীয় পণ্যের জন্য টাটা থেকে শুরু করে বিভিন্ন আমাদের যে স্টিল প্ল্যান্ট গুলো রয়েছে সেটা তো ডেলিভার করা হয়। উপর রবিবার নতুন করে শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন তিনি। ওই পণ্যগুলোর উপর চলতি সপ্তাহ থেকে বাড়তি 25% শুল্ক আদায় করা হবে বলে বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরের ঠিক আগেই এই ঘোষণা নিয়ে চলছে জল্পনা। আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি দুদিনের সফরে আমেরিকা যাচ্ছেন মোদী। তার মুখে ট্রাম্পের এই ঘোষণা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কূটনীতিকের অনেকেই, কারণ আমেরিকার এই সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে চাপে পড়বে ভারত। প্রসঙ্গত, চীন থেকে আমদানি করা পণ্যে আমেরিকার 10% বাড়তি শুল্ক কার্যকর করেছেন ইতিমধ্যেই। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পড়শি দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যে 25% শুল্ক বসানোর ঘোষণার পরেও ওই দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে 1 মাসের জন্য শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। মানে এখন হবে না। অতিমারি পরিস্থিতির পর, যেটা আমি বারবার বলছিলাম, বিশ্বজুড়ে ইস্পাত শিল্পে মন্দা চলছে। আমেরিকার ইস্পাত উৎপাদনকারী সংস্থাগুলো একাধিকবার অভিযোগ তুলেছে কয়েকটি দেশ সস্তায় হট রোলড জাতীয় ইস্পাত পণ্য রপ্তানি করায় সে দেশের ইস্পাত শিল্পের নেতিবাচক প্রভাব পড়েছে। একই অভিযোগ উঠেছে অ্যালুমিনিয়াম জাত পণ্য রপ্তানির ক্ষেত্রে। বাণিজ্যিক পরিসংখ্যান বলছে আমেরিকায় ইস্পাত পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত প্রথম সারির দেশ নয়। সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য বলছে ইস্পাত আমদানির বৃহত্তম উৎপাদনগুলি হলো কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো, তারপর দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, এরপরে রয়েছে ভারত। প্রায় $300 কোটি 26,250 কোটি টাকা ইস্পাত পণ্য ভারত থেকে আমদানি করে ট্রাম্পের দেশ। অ্যালুমিনিয়াম রপ্তানির পরিমাণ আরো কিছু কম। এছাড়া অন্য ধাতব পণ্যেও আমেরিকার রপ্তানি করে ভারত। সেখানেই রয়েছে আশঙ্কার ইঙ্গিত পরবর্তী ধাপে ট্রাম্প অন্যান্য ধাতব পদার্থের উপর শুল্ক বসাতে পারেন বলেই মনে করছেন অনেকে। অর্থাৎ যেটা পত্রপত্রিকা, গদি মিডিয়া দেখাচ্ছে যে ট্রাম্পের সঙ্গে এবার সাংঘাতিক দরমরম গতকাল এবং আজ হচ্ছে, মোটেই তা নয়। পরিষ্কার বার্তা যেটা, যে ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী জাস্ট অ্যান ইন্ডিয়ান, নাথিং মোর। এবং এই সত্যিটা আমরা জানতে পাচ্ছি না। এবং তার সঙ্গে সঙ্গে তার দুদিন আগে এআই এর একটা বিশেষ সভায় দুদিনের জন্য ফ্রান্সে গিয়েছিলেন। সেখানে মাকরের সঙ্গে, মানে ইমানুয়েল মাকার, যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট, এই যে দৃশ্যটি দেখুন, মাকর পাত্তাও দিলেন না নরেন্দ্র মোদীকে। ছবিটি ধীরে ধীরে দেখুন, আমার ডান দিকে ছবিটি যাচ্ছে, মোদীকে টপকে অন্যদের সঙ্গে হাত মেলাচ্ছেন। দেখে নিন আপনারা, এর সঙ্গে ওর সঙ্গে হাত মেলাচ্ছেন। নরেন্দ্র মোদী কিন্তু চুপটি করে বসে রয়েছেন। এই ছবিটি কিন্তু কেউ দেখায়নি, এটা আমরা জোগাড় করেছি। আমি দেবাংশু ভট্টাচার্যকে ধন্যবাদ দিই, তার কাছ থেকে আমরা এটা পেয়েছি, এটাকে আমরা দেখিনি। ওই দেখুন, দেখানো হচ্ছে যে নরেন্দ্র মোদী বসে আছেন, তার পাশ দিয়ে ঠিক যে ঘটনাটি ঘটেছিল নরেন্দ্র মোদী এবং আদবানির জন্য, এই জীবনেই কিন্তু সেটা ফেরত পেতে হলো, একবার নয় বারবার। অর্থাৎ বিশ্ব বাজারে নরেন্দ্র মোদীর যে দাপট 2014 থেকে 2019 এবং তারপরে আরো 3-4 বছর ছিল, সেটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এবং এই যে নরেন্দ্র মোদী সেদিন আদবানিকে পাত্তা না দিয়ে চলে গেছেন, ঠিক ইমানুয়েল মাকরের জায়গাও কিন্তু ফ্রান্সে সেই একই ঘটনা ঘটলো। যদিও এটা সত্যি যে গত পরশুদিন সামটাইম যে মাকর নরেন্দ্র মোদীর সঙ্গে মার্সেইতে গিয়েছিলেন, কারণ নরেন্দ্র মোদী একদিন অতিরিক্ত ফ্রান্সে রয়েছেন বলে। এবং এই যে এআই বা ইন্টেলিজেন্সের যে মিটিংটা হয়েছিল, সেই মিটিং এ নরেন্দ্র মোদীকে খুব একটা আমল দেননি, কিন্তু মোদী যেহেতু রয়ে গেছেন সেহেতু তার সঙ্গে মার্সেইতে গিয়েছিলেন এই ইমানুয়েল মাকর, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখুন, মোদী বসে রয়েছে, লাল দাগ দিয়ে দেখানো হচ্ছে। ফলে সেটা দিয়ে খুব একটা কাজের কাজ হয়নি। কিন্তু কেন হয়নি, কি তার রহস্য? একটা বিরতিতে যাব হয়তো, বা যদি বিরতি আসে তাহলে বিরতির পর সেই রহস্য ভেদ করব আপনাদের সামনে, এবং সেই রহস্য শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। সঙ্গে থাকুন, নড়বেন না কোথাও। একটা বিরতির পর ফিরে আসছি খুব দ্রুত, সঙ্গে থাকুন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদেরকে কিছু কিছু করে বলি। নরেন্দ্র মোদী আজ বিশ্ব বাজারে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি মতন 4টি মহাশক্তি এবং অস্ট্রেলিয়া তো বটেই, আমেরিকার সঙ্গে দোস্তি ঠিক না থাকলে এই 4টি দেশ কিন্তু আমেরিকার পথেই চলবে। নরেন্দ্র মোদী সেখানে আমল পাবেন না, যেটা আমরা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট পিকচার আপনাদেরকে দিলাম। ইটস নট এ গুড সাইন। এবং আপনারা জানেন যে আদানি সম্বন্ধে যে ঘটনাটি উঠেছিল এবং আমেরিকার বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে আদানিকে গ্রেপ্তার করা জরুরি যে ভিত্তি হয়েছিল, তার লজিকটা খুব সংক্ষেপে বলি, খুব ডিটেলে বললে আপনারা বুঝবেন না। কোট অ্যান্ড কোট আমি বলছি যে আদানির একটা ঘুষঘাসির ব্যাপার দেখা গিয়েছিল, যে সেই ঘুষ কেন নেয় বিভিন্ন বাণিজ্যের ক্ষেত্রে, এবং শেয়ার মার্কেটে আদানি ফলস স্টেটমেন্ট দিয়ে তার কোম্পানির দেদার শেয়ার বিক্রি করেছিল, যেটার কোনো মার্কেট ভ্যালু নেই। এটা একটা মহাপাপ, কারণ শেয়ার মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার মার্কেট। এটা আমেরিকাতে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে একেবারে সরাসরি আদানিকে গ্রেপ্তার করা ইন্টারপোলের মাধ্যমে ঘোষণা করা হয়। এবং এই আদানির এই কাণ্ড কারখানাতে কিন্তু অত্যন্ত চাপে পড়ে গেছেন নরেন্দ্র মোদী, কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের যে কোনো বিজনেস করতে গেলে সরকারের যদি হেল্প পেতে হয়, সরকারের থেকে এক ধাপ এগিয়ে রয়েছেন দিস আদানি। এবং আদানির জায়গা থেকে যেটা মস্ত বড় কথা, যে আদানি কোনো একটা জায়গায় যে তৈরি করেছেন সেটা তার নিজের কৃতিত্বে না, সম্পূর্ণ নরেন্দ্র মোদীর সাহায্যে। আজ ব্যবসার ক্ষেত্রে আদানিকে কেউ চিনতও না আজ 11-12 বছর আগে। সে আদানি আজকে ভেরি পপুলার বিজনেসম্যান এবং একেবারে শীর্ষে থাকা বিজনেসম্যান বিকজ অফ নরেন্দ্র মোদী। এবং দুষ্টু লোকেরা বলে যে এগুলো সব নরেন্দ্র মোদীর খেলা, আদানিকে ফ্রন্টে দাঁড় করিয়ে তিনি চালাচ্ছেন দেশের বিজনেস আসপেক্ট। এবং আপনারা জানেন যে আম্বানিও বিগ শট। আম্বানি কিন্তু নিজে আমন্ত্রিত ছিলেন এই ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে এবং তিনি গিয়েছিলেন সপরিবারে, কিন্তু আদানি যাননি। আদানি গেলেই অ্যারেস্ট হতেন। এর ফলে একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা করা হলো, দুটো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা হচ্ছে গিয়ে যেটা জানতে পেরেছি কোট আনকোট, সেটা হচ্ছে ফ্রান্স খুব একটা আমল না দেওয়াতে এআই যেটা হলো তার আগে 2 দিন, সেটাতে আমল না পাওয়াতে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে বা একটা ফয়সলা। এবং সেটাতে বলা যায় যে খানিকটা মানে মাথা নিচু করেই সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা হচ্ছে আপনাদের থেকে আমরা অনেক জিনিস কিনবো, আপনাদের ব্যবসা দেবো, আপনারা এসে ভারতে ব্যবসা করুন, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো বলাতে নাকি ভারী খুশি হয়েছেন ইমানুয়েল মাকর, এবং সেই কারণে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে মার্সেইতে গিয়েছিলেন। আদারওয়াইজ ইট ওয়াজ ভেরি টাফ। একটা বিজনেসের একটা কিছু কথাবার্তা হয়েছে, একটা লেনাদেনা। দেখবেন যে সিপিএম কে কোনোদিন কিন্তু ইডি সিবিআই অ্যারেস্ট করে না, কারণ সিপিএম কিন্তু সারেন্ডার করে দিয়েছে মোদীর কাছে গিয়ে যে যা করার করবেন, আমাদের কিন্তু যেন চাপ ফাপ না দেওয়া হয়। নরেন্দ্র মোদী বলছি যে আইনের পথে চলবে, ঠিক আছে দেখছি। তারপরে থেকে সিপিএম এর কোনো লোক অ্যারেস্ট হয় না। কিংবা ধরুন ওই যে যারা বাইরে ছিল, আপনার এনসিপি দল বা শিবসেনার ভাঙা দল, সব অ্যারেস্ট হতো, কিন্তু ওই গোপন বৈঠক হওয়ার পর তারা আর অ্যারেস্ট হয়নি। এটা যেমন আন্ডারস্ট্যান্ডিংলি একটা তলায় তলায় একটা গড়াপেটা রয়েছে, সেরকম গড়াপেটা ফ্রান্সের সঙ্গে করলেন এবং আমেরিকার সঙ্গে করছেন এই 2 দিনে। আমেরিকাকে মোদী প্রতিশ্রুতি দিচ্ছেন যে দাদা রাগ করবেন না, যা করবার হয় করুন, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কটা ছেদ করবেন না। এতটাই কিন্তু দুরবস্থা এবং এতটাই কিন্তু ডাউন নরেন্দ্র মোদী।
এবং আপনারা দেখুন যে আরেকটা খবর আনন্দবাজারে যেটা বেরিয়েছে যে তাজপুর বন্দর প্রকল্পে আদানিদের টেন্ডার বাতিল। দেখে নিন এক ঝলক, এটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। এই মানে এইটা থেকে হবে না। তাজপুর বন্দর প্রকল্পে আদানির টেন্ডার বাতিল, মুখ্যমন্ত্রীর জবাব আইনি পরামর্শ নিচ্ছি। কে কোন দিক থেকে বাতিল করছে সেটা তাদের ব্যাপার, আই ডোন্ট নো, কিন্তু এই ঘটনা ঘটছে। মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে তারপরেই আমেরিকা সরাসরি নরেন্দ্র মোদীর ফোনাফোনিতে তাকে বললেন যে ঠিক আছে আমরা ব্যবসায়িক কথাবার্তা বলবো। হয়তো এখান থেকে রিকোয়েস্ট গেছে যে আদানির উপর থেকে যদি এই গ্রেপ্তারি ব্যাপার ট্যাপার গুলো পরোয়ানা গুলো না তুলে নেওয়া যায় তাহলে মুশকিল আছে। কারণ আমেরিকাও বোঝে ডোনাল্ড ট্রাম্পের অসংখ্য বিজনেস রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে তার যে মাল্টি স্টোরি বিল্ডিং বা প্রমোটিং এর যে বিজনেস রয়েছে। আপনারা দেখবেন যে আমাদের এই ইস্টার্ন বাইপাসের ধারে ট্রাম্পের কিন্তু বিল্ডিং রয়েছে, যেটা ফ্ল্যাট আকারে বিক্রি হচ্ছে, সব থেকে কস্টলিয়েস্ট সেটা আপনার সায়েন্স সিটির পেছন দিকেই কিন্তু ট্রাম্পের বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটা বিক্রি হচ্ছে। তো ট্রাম্প বিজনেসম্যান, তিনি দেখছেন যে আদানি হচ্ছে গিয়ে দ্য মুখ, মানে যে কোনো ব্যবসা করতে গেলে আদানির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এবং সেখান থেকে হয়তো আদানির কমিশন থাকবে কি থাকবে সেটা পরের ব্যাপার। ফলে তিনি বললেন যে আদানিকে গ্রেপ্তারের যে পরোয়ানা যে ব্যাপারগুলো হচ্ছিল সেগুলো উইথড্র করে নিচ্ছি। কতদিনের জন্য? আমেরিকা কিন্তু একটা নিয়মে চলে, সে প্রেসিডেন্ট হোক আর যে হোক, 6 মাসের জন্য। এই 6 মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ফায়দার কথাগুলো নরেন্দ্র মোদীকে পরিষ্কার বলবেন, এবং ডোনাল্ড ট্রাম্প যে কোন রকম মাথা নত করতে চাইছেন না, সেটা অ্যালুমিনিয়াম স্টিলের জায়গা থেকে ক্যান্সেলেশন, তাদের দেশে অভিবাসনের জায়গায় যারা জোর করে তাদের দেশে রয়েছে ঘাট ধরে দেশ থেকে হাত করা দিয়ে দূর করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি ঘটনা দিয়ে প্রবল চাপ সৃষ্টি করা যে ভারতের উপর। ভারতের এখন মাথা নত করা ছাড়া কোনো উপায় নেই। সেই দিন নরেন্দ্র মোদীর আজ নেই, যে নরেন্দ্র মোদীকেও কিন্তু কম্প্রোমাইজ করে আজকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ইত্যাদি দেশগুলোর সঙ্গে কথা বলতে হচ্ছে। তাহলে তো দেখুন না, ভেরি সিম্পল, বাংলাদেশে এত তাণ্ডব, এত কিছু কাণ্ড কারখানার পর আমাদের দেশ কিছু করতে পারলো? এটা ইন্দিরা গান্ধী হলো সিধা করে দিত, মোদী কিছু পারলেন? কিছু পারলেন না। ফলে সেখানে উৎপাত চলছে রীতিমতো, এবং সেটা মোটেই গণতন্ত্রের পক্ষে হেলদি নয়। কাজেই ভারতবর্ষ দাপট করবে, ভারতবর্ষের চারদিকে থাকা যে দেশগুলো, পাকিস্তান পরোয়া করছে না, নেপাল পরোয়া করছে না, ভুটান পরোয়া করছে না, মায়ানমার তোয়াক্কা করছে না, বাংলাদেশও হাত থেকে বেরিয়ে গেছে, শ্রীলঙ্কা তো আগেই গিয়েছিল। এই সমস্ত দেশগুলোর কন্ট্রোল করছে হয় আমেরিকা, নইলে আমেরিকা চায়নার কম্বিনেশন। এবং বাইরের দেশগুলো যেগুলো রয়েছে এখন দোস্তির মধ্যে ওই ইরান, ইরাক বা মিডল ইস্টের কিছু দেশ রয়েছে। এছাড়া অন্য কোনো দেশের সঙ্গে সমঝোতা করতে গেলে আমেরিকার কাছে কিন্তু মাথা নত করতেই হবে। হ্যাঁ, ভারতের একটা ভালো বন্ধু আছে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া কিছু করতে পারবে না। আপনারা দেখুন রাশিয়ার বর্তমান অর্থনীতির অবস্থাটা কি দুরবস্থার জায়গায় চলে গেছে। পুতিনের সঙ্গে দোস্তি করে আমেরিকার সঙ্গে দোস্তি রাখা যাবে না। ফলে এটা বাস্তব যে 2025-এর বাজেট হয়ে গেল, এই বাজেটের মধ্যে ওই 12 লাখই একটা গপ্প যেটা শোনানো ছাড়া প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়বে। শেয়ার মার্কেট গত পরশুদিন 500 নেমে গেছে, বা গতকাল বোধহয়, গতকালও 500 নেমেছে। এবং শেয়ার মার্কেট ডাউন হওয়ার লজিকটা হচ্ছে এটা, যে বিক্রি বাট্টা কমে গেছে বলে শেয়ার মুখ থুবড়ে পড়ছে। এদিকে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক করছে, আমেরিকাতে গিয়ে সম্পর্ক স্থাপন করছে, শেয়ার মার্কেট তো চচ্চল করে বাড়ার কথা, বাড়ছে কি? বাড়ছে না। তার কারণটা হচ্ছে তার পেছনে একটাই হিস্ট্রি রয়েছে, যে মোদী অত্যন্ত চাপে, ভারতবর্ষের অর্থনীতি অত্যন্ত চাপে, এবং এই সম্পর্ক করতে গেলে এখন মাথা নত করে ভারতবর্ষকে এগোতে হবে, যেটা আজ থেকে 5 বছর আগে দাপটে কিন্তু নরেন্দ্র মোদী ঘুরে বেরিয়েছে। কি ভাবছেন আরএসএস কিছুদিন ওয়াচ করবেন, বিকজ তারা এটা হিন্দু রাষ্ট্র করতে চলেছেন। সেখানে এই ঘোটালা, আমেরিকার সঙ্গে ব্যাড রিলেশন, কারণ দে আর দ্য রাইটিস্ট পার্টি, রাইটিস্ট থিঙ্কার এই আরএসএস। শতবর্ষের মুখে দে ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রোভার্সি। সুতরাং নরেন্দ্র মোদী নিজের গদিটিকে রাখবার জন্য এখন যতটা সম্ভব আপোষের পথে যাবেন, সেটা ভারতবর্ষের অর্থনীতির পক্ষে অত্যন্ত খারাপ। কি বলেন আপনারা? সকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। কঠিন একটি বিষয় নিয়ে করলাম, শেয়ার করে দয়া করে, আমরা যেগুলো করি সেগুলো তো আর অন্য কেউ দেখাবে না, এই ইউটিউব চ্যানেলই আপনাদের দেখতে হবে। শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।
সারাদিন আপনার ভালো কাটুক। ভালো বাজেট হয়েছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, আই কনগ্রাচুলেট ইউ দিদি। চলুক না, দেখি না কোথায় যায়। থ্যাংক ইউ, গুড ডে।